নমস্কার, দেখছেন জি24 ঘন্টা আপনাদের সঙ্গে আমি রেশমি। সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন সময় 7টার পঞ্চায়েতের। 7টার পঞ্চায়েতে এই প্রথমবার আমরা পরপর দুদিন একই বিষয় নিয়ে পঞ্চায়েতে বসাচ্ছি। তার কারণ অবশ্যই যে দিল্লিতে যে ভয়ানক হাড় হিম করা খুনের ঘটনা ঘটেছে, তারপরে একের পর এক তথ্য আসা, এবং শুধু তাই না, তাকে কেন্দ্র করে কিন্তু এমন অনেক বিষয় আমাদের সামনে আসছে যা নজর দেওয়া জরুরি। ঠিক যেমন গতকাল আমরা এইটাই প্রশ্ন তুলে ধরেছিলাম যে কোথাও গিয়ে যে ডেটিং সাইট সেগুলো কতটা নিরাপদ। আর এবারে আজকের দিনে আমাদের নজর থাকছে এই মুহূর্তে এই ঘটনার তদন্তের দিকে, যেখানে বারবার করে যিনি প্রধান অভিযুক্ত অর্থাৎ যিনি খুনি, সেই আফতাব চেষ্টা করছে নিজেকে প্রমাণিত করা যে তিনি বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত। এটা কি কোনো পন্থা? এটা কিন্তু গোয়েন্দারাও মনে করছেন বিভ্রান্তিকর যে সমস্ত কথাবার্তা সে বলছে তা থেকে। তাই এই প্রশ্নই আপনাদের সামনে আমরা রেখেছি যে কোথাও গিয়ে এর আশ্রয় নিয়ে তিনি কি শাস্তি লঘু করার চেষ্টা করছেন। আপনারা ইতিমধ্যে অনেকে ভোট করেছেন, ভোট করতে থাকুন। এবং আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন গার্গী দাশগুপ্ত, মনোবিদ, এবং রয়েছেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা। দুজনকে স্বাগত জানিয়ে এখনো অবধি যে নতুন যে সমস্ত তথ্য আমাদের সামনে আসছে, খুনের পর দেহ কাটার পাশাপাশি পরিচয় গোপন করতে শ্রদ্ধার মুখ পুড়িয়ে দেয় এই আফতাব। শ্রদ্ধার ফোনের ডেটা হাতাড়ানো ছক কষেছিল সে। গত বছরও প্রেমিকাকে নিয়ে সে বেড়াতে যায়, এমনটাই খবর দিল্লি পুলিশ সূত্রে। এদিকে আজও দেহাংশের খোঁজে মেহরুলির জঙ্গলে চলল তল্লাশি। কি কি তথ্য উঠে আসছে আসুন শুরুতে নজর রাখি। লাগাতার জেরা, তাতেই মিলছে চাঞ্চল্যকর বয়ান। দিল্লির শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনে নতুন নতুন তথ্যে শিউরে উঠছে গোটা দেশ। পুলিশ সূত্র দাবি, লাগাতার জেরায় তদন্তকারীরা জানতে পেরেছেন শ্রদ্ধাকে খুনের পর তাঁর দেহ 35 টুকরো করার পাশাপাশি পরিচয় গোপন করতে মুখও পুড়িয়ে দিয়েছিল অভিযুক্ত। তদন্তকারীরা জানতে পেরেছেন গত বছর প্রেমিকা শ্রদ্ধা ওয়ালকারকে নিয়ে বেড়াতে গিয়েছিল আফতাব আমিন পুনাওয়ালা। পুলিশ সূত্র দাবি, শ্রদ্ধার ফোনে ডেটা হাতানো ছক ছিল আফতাবের। শ্রদ্ধা ও আফতাব যেখানে বেড়াতে গিয়েছিলেন সেখানে যেতে পারে দিল্লি পুলিশ। পরতে পরতে রহস্য ভেদে প্রয়োজনের টানা জেরা। বৃহস্পতিবার আফতাবকে দিল্লি সাকেত আদালতে পেশ করে 10 দিনের হেফাজতে চায় পুলিশ। 5 দিনে পুলিশ হেফাজত দিয়েছে আদালত। শ্রদ্ধার বাকি দেহাংশের খোঁজে বৃহস্পতিবার মেহরৌলির জঙ্গলে ফের তল্লাশি চালায় দিল্লি পুলিশ। 3 ঘন্টার তল্লাশিতে একটি গাড়ি চিহ্নিত করেছেন তদন্তকারীরা। গাড়িতে মিলেছে শ্রদ্ধার ব্যবহৃত জামা। তবে তল্লাশিতে শ্রদ্ধার বাকি দেহাংশ এখনো মেলেনি। এক এক সময় এক এক রকমের বয়ান দিয়ে দিল্লি পুলিশের তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে আফতাব। রহস্য ভেদে এখন তদন্তকারীদের হাতিয়ার নার্কো পরীক্ষা। অভিযুক্ত সম্মতিতে বৃহস্পতিবার আফতাবের নার্কো পরীক্ষার অনুমতি দিয়েছে সাকেত আদালত। নৃশংস এই খুনের ঘটনায় এখনো অনেক তথ্য প্রমাণই হাতে আসেনি দিল্লি পুলিশের। আগামী 5 দিনের মধ্যে তথ্য প্রমাণ জোগাড় করতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। এখনো পর্যন্ত দিল্লি পুলিশ শুধুমাত্র জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আফতাবের বয়ান সামনে পেয়েছে এবং তার পাশাপাশি বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য সামনে পেয়েছে। কিন্তু যে ধরনের তথ্য প্রমাণ হাতে নাতে পাওয়া উচিত ছিল তা এখনো পর্যন্ত আফতাবের ফ্ল্যাটেও পাওয়া যায়নি। যেখানে দেহাংশ পাওয়া গিয়েছে বা যে দেহাংশ পাওয়া গিয়েছে তা শ্রদ্ধারই কিনা তা চিহ্নিত করতে আরও কিছুটা সময় লাগবে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় শিবাশিসের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, জি24 ঘন্টা। এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য সামনে এসেছে তারই ভিত্তিতে কিন্তু তদন্ত এগোচ্ছে। আমি প্রথমেই দুজনের কাছ থেকে এই প্রসঙ্গে জেনে নেব। প্রথমে সত্যজিৎবাবু, আপনার কাছ থেকে জেনে নিতে চাইবো যে এই যে বয়ান বদল, বারবার বয়ান বদল বা কিছুটা বিভ্রান্ত করার চেষ্টা, মানে এটা কি স্বাভাবিক প্রবণতা? মানে যখনই কোনো দোষীকে পুলিশ জেরা করে, এটা কি স্বাভাবিক প্রবণতা, নাকি আপনার মনে হচ্ছে বিশেষ কোনো কারণ রয়েছে? না, এটা খুব স্বাভাবিক প্রবণতা যেটা আপনি বলছেন। কারণ আপনারা আমাদের পুলিশের সাথে থাকতে থাকতে आप लोग भी आधा पुलिस हो गया। তো এখন ব্যাপার হচ্ছে, এখন ব্যাপার হচ্ছে যে এই যে বারবার করে বয়ান বদল, অর্থাৎ পুলিশকে ডাইভার্সন করে দেওয়া। একটা বেসিক জিনিস মাথায় রাখতে হবে যে এ কিন্তু আফতাব কিন্তু সাইকো ছিল এবং খুব পারভার্টেড ছিল, মানে পারভার্টেড সেক্সে বিশারদ, এবং তার সাথে সাথে টোটালটা পারভার্সনটা মধ্যেই ছিল। এবং ও এতটাই চালাক ছিল যে ও এই সিনেমা দেখে যে কোনোভাবে ও আগে থেকে ছক কষে এমনভাবে করেছিল যাতে মে মাস থেকে নভেম্বর পর্যন্ত লাগলো এটাকে বাইরে প্রকাশ করার জন্য। চিন্তা করুন রেশমি, এটা মে মাসে হয়েছে ঘটনা, আর সেখান থেকে আজকে নভেম্বর মাসে আমরা এটা আলোচনা করছি।
কিন্তু ঘটনা হচ্ছে যে দেখুন সব ক্রাইমের সব জিনিসই না আমাদের যারা ক্রাইম করে, যারা অপরাধী, তারা কিছু কিছু লুপ হল্ট রেখে যায়। এই যে যদি ওই টাকাটা যদি ইনস্ট্যান্ট ওই 26শে মে ওই নিজের ওই সাথে 54,000 টাকা যদি না নিয়ে আসতো শ্রদ্ধার অ্যাকাউন্ট থেকে, তাহলে কিন্তু প্রমাণ করা ছিল অসুবিধা ছিল পুলিশের পক্ষে। কিন্তু ওই একটা বিশাল ভুল করেছিল, ইনস্টাগ্রামটাকে চালু রেখে দিয়েছিল, যাতে ও বলতে চেয়েছিল 22 তারিখে চলে গেছে 22শে মে, অথচ মানে শ্রদ্ধার প্রোফাইলকে অ্যাক্টিভ রেখে দিয়েছিল এবং সাথে সাথে ওখান থেকে টাকাটা ওর অ্যাকাউন্টে আসছে। এটা একটা বড় ব্যাপার। দুই নম্বর হচ্ছে, পরে আর চান্স পাবো কিনা বলতে পারতো, একটা লাইন বলে দিই, এই সব যে এটাকে আমরা বলবো হার্ডকোর ক্রিমিনাল, এদের থেকে মুখ থেকে ইন্টারোগেশন করে পুলিশ যা করার করছে, আমার নিজস্ব ধারণা উইথ দ্য কনসেন্ট অফ দ্য কোর্ট, মানে কোর্টের অর্ডার নিয়ে এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের অর্ডার নিয়ে, এর নার্কো অ্যানালিসিস টেস্ট ইজ রাইট। এবার এখানেও একটা প্রশ্ন আছে, নার্কো অ্যানালিসিস টেস্টের কথা আপনি যখন বললেন, এই প্রসঙ্গে আমি আসছি, আদৌ সেটা কতটা শেষ অবধি আদালতে গ্রাহ্য হবে? আমি গার্গী আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই যে বারবার বয়ান বদলের কথা যেটা প্রাক্তন পুলিশ কর্তাও বলছেন, যেটা হয়তো স্বাভাবিক প্রবণতা, কিন্তু এই যে বাইপোলার ডিসঅর্ডার রয়েছে তার এরকম একটা মানে অনুমান করছেন গোয়েন্দারা, কিন্তু তারা এটাও তার পাশাপাশি তাদের মনে প্রশ্ন জাগছে কোথাও গিয়ে কি শাস্তি লঘু করার চেষ্টা নয় তো এটা? আপনার এখনো পর্যন্ত মানে এই আফতাব সম্পর্কে যে কিছু তথ্য আমাদের সামনে আসছে, আপনার কি মনে হচ্ছে? বাইপোলার ডিসঅর্ডার যদি না ডায়াগনোসিস হয়ে থাকে, তাহলে একটুখানি দেখতে হবে যে ASPD বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার আফতাবের ছিল কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই যে প্রবণতাটা বারবার মানুষকে ঠকানো, ম্যানিপুলেট করা, মিথ্যে কথা বলা, টাকা নিয়ে নেওয়া, পারভার্জন, সেক্সুয়াল পারভার্জন, এগুলো কিন্তু খুব হাইলি ইন্ডিকেট করে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটির দিকে। এবং আমার দৃঢ় ধারণা যে এই যে এরকম ঠান্ডা মাথায় খুন করে যাওয়ার যে একটা মানে ভীষণ পরিকল্পনা করে গুছিয়ে এই ব্যাপারটাকে করা, সেটা একদম টিপিক্যালি একটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটির মানে দিক উঠে আসে আর কি। তার ব্যক্তিত্ব গঠনটাই এরকম। এবং এই ব্যক্তিত্ব গঠনের দিক থেকে আমি একটা জিনিস বলবো যে এই যে রিমোর্সলেসনেস, যে অন্যের প্রতি এমপ্যাথি কম হওয়া, যে তার অন্যের দুঃখ কষ্টটা বোঝার সেই জায়গাটা, এবং এর পরেও যে কিছু হতে পারে বা আমি ধরা পড়ে যেতে পারি সেই সম্বন্ধে একেবারেই মানে নিষ্পৃহ থাকা, এটাই হচ্ছে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটির কিন্তু ট্রেটস, বেসিক ট্রেটস। এবং আমার মনে হয় ওর ক্ষেত্রেও বেশ খানিকটা ভাবে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটির এটা কিভাবে গার্গী আপনি যদি বলেন যে বাইপোলার ডিসঅর্ডার যদি একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন? আমি ধরছি যেহেতু এটা এমন একটা বিষয় যে ডেটিং অ্যাপে এদের পরিচয়, তারপরে তাদের প্রেম, এবং সেখান থেকে তারা থাকে মানে একসঙ্গে থাকেন, তো কোথাও গিয়ে তার মানে যে যারা এখন আজকে এই মুহূর্তে শুনছেন দেখছেন না এই শো, কিভাবে কেউ বুঝবেন যে তার পার্টনার বা তার আপনজন বা তার মানে আশেপাশের মানুষ তিনি এই রকম কোনো সমস্যায় ভুগছেন কিনা, কিভাবে বোঝা যায়? আমার মনে হয় যে মেয়েটির কথা আমরা বলছি, দ্য ভিকটিম, ওনার ক্ষেত্রেও কিন্তু বোঝার যথেষ্ট জায়গা আফতাব দিয়েছিল, বা ও খুবই স্কিলফুল ছিল যেখানে এই জায়গাটা মাস্ক করে গেছে ও। কিন্তু ওর যদি হিস্ট্রি দেখা যায়, ছোটোবেলা দেখা যায়, তাহলে কি একটুখানি কন্ডাক্ট ডিসঅর্ডার ছিল না? ও কি মিথ্যে কথা ছোটোবেলা থেকে বলতো না, বারবার করে আইন ভঙ্গ করা, বা যেমন ধরুন মানে বেআইনি কাজ করা, জিনিসপত্র প্রপার্টি ডিস্ট্রাকশন, ঠকানো মানুষকে, এইগুলো কিন্তু ছোটবেলা থেকে 15 বছর বয়স থেকে কিন্তু ভালোভাবে নোটিস করা যায়। যেমন পশুদের প্রতি একটুখানি বেশি অ্যাগ্রেসিভনেস, ভায়োলেন্স এদের মধ্যে কিন্তু থাকে, এবং এটা খানিকটা তাদের জেনেটিক, খানিকটা ব্রেনের সেরোটোনিনের লেভেলসের ওপর, এবং খানিকটা এনভায়রনমেন্টের ওপরেও ডিপেন্ড করে। আমার মনে হয় যে ওর বাড়ির লোককে জিজ্ঞেস করলে বা হিস্ট্রি, বন্ধু বান্ধব, নানা জায়গায় খোঁজ করলে কিন্তু দেখা
যাবে যে এই ট্রেটটা তার মধ্যে ছিল, এইগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে নিজের সেফটির জন্য। একেবারে কিরকম পার্টনার আমার সেটা একেবারে মানে কোন ব্যবহারের মাধ্যমে কিন্তু বোঝার জায়গা তৈরি হতে পারে, যেগুলো বোঝাটা খুব জরুরি। সত্যজিৎ বাবু, আপনি বলছিলেন যে নার্কো টেস্টের কথা, একদমই সেই নার্কো টেস্ট করাও হবে, কিন্তু এক্ষেত্রে পূর্বেও আমরা এরকম কিছু ইনস্ট্যান্সেস রয়েছে যেখানে শেষ অবধি মান্যতা পায়নি। তো সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে এটাই কি সেই পদ্ধতি, নাকি আর কিভাবে এটা ফাইনালি মানে পুলিশ প্রমাণ করতে পারবে? দেখুন, এখন যে দেহাবশেষগুলো যেখানে যেখানে ফেলেছে, কিছু কিছু জায়গায় এমন জায়গায় ফেলেছে এখন পর্যন্ত অস্ত্রটা এখন পর্যন্ত রিকভারি হয়নি, যেটা দিয়ে ওই পুরো বডিটা কেটেছে। এখন ঘটনা হচ্ছে যে এই যে প্রত্যেকটা জিনিস তো রিকভারি করতে হবে, পুলিশকে তো এটা কোর্টে প্রমাণ করতে হবে যেটা এই অস্ত্র দিয়ে কেটেছে, এইভাবে ফেলেছে প্রত্যেকটা জিনিস। তাই যদি করতে হয় তাহলে ওর থেকে ভিতরের কিছু খবরাখবর বার করতে হবে। এখন ইন্টারভিউশনে যারা এইরকম সাইকোপ্যাথ হয়, যাদের অ্যান্টি সোশ্যাল ডিসঅর্ডার থাকে, তাদের কাছ থেকে বার করা পুলিশের পক্ষে একটু কষ্ট। আপনি তো জানেন যে এখন হিউম্যান রাইটস কমিশনের অনেক চাপ আছে পুলিশের উপরে, পুলিশ অনেক কিছু মেথডের মধ্যে যেতে পারে না, ইন্টারোগেশনের মধ্যেই থাকতে হয়। সুতরাং এখানে একটা নার্কো অ্যানালিসিস টেস্টের মাধ্যমে আমরা 100% প্রুভ না হতে পারে, কিন্তু নার্কো অ্যানালিসিস টেস্টের মাধ্যমে আমরা কিছুটা আমাদের বার্তা পৌঁছে যাবে যে অমুক অমুক জায়গায় এটা এটা হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে শ্রদ্ধাকে নিয়ে যেই সব জায়গায় বেড়াতে গেছিল সেই সব জায়গায় পুলিশকে যেতেই হবে, কারণ এটা পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। এই ইনভেস্টিগেশনের পার্টের মধ্যে ওখানে গিয়ে তারা কোন কোন হোটেলে ছিল, সেখানকার যোগাযোগ করা, কোন কোন জায়গায় কথাবার্তা বলেছিল। বাবু, আপনার কি মনে হচ্ছে যে কোথাও গিয়ে মানে এটা হঠাৎ করে করা কোনো ক্রাইম নয়? মানে এই যে আগের বছরও যখন তারা বেড়াতে যায় সেখানে গিয়েও ডেটা ট্রান্সফার করার চেষ্টা করা, তাহলে কোথাও গিয়ে এই অপরাধ মনস্কতা কি মানে অনেক আগে থেকেই ছিল? একদম পাক্কা। আপনি যে মুখের কথা বলছেন, না হলে আপনি চিন্তা করুন রেশমি, আমরা সবাই বা প্রাপ্তবয়স্ক যে একটা কাটা মুন্ডু রেখে দিয়ে তার বডিটা ওই রকম ভাবে রেখে দিয়ে, বডির মাংসগুলো ওখানে রেখে দিয়ে আরেকজন মহিলাকে সেই ডেটিং অ্যাপের মাধ্যমে নিয়ে এসে সেইখানে তার সাথে সেক্স এনজয় করে, ইট ইজ ইম্পসিবল, চিন্তা করা যায় না। কিন্তু সেই রকম একটা নিষ্ঠুর হারহিম করা ঘটনা আজকে দিল্লি পুলিশ সেটা বার করতে পেরেছে, তাও কিন্তু মে মাস থেকে নভেম্বর। চিন্তা করুন, অক্টোবরও পুরো করতে পারিনি, অক্টোবরে যে জিজ্ঞাসাবাদ করেছে তাতে কিন্তু ওকে ভাঙতে পারেনি। তবে আমি একটা নতুন লাইন বলছি, এটা হলেও হতে পারে, এটা দিল্লি পুলিশ, আমি তো ইনভেস্টিগেশন টিমের মধ্যে নেই, আমরা থাকলে করতাম। সেটা হচ্ছে যে রিসেন্টলি কোনো মেয়ের সাথে ওর আলাপ হয়েছিল কিনা, এই রিসেন্টলি যদি কোনো মেয়ের চাপে একে মেরে ফেললো কিনা, এটাও কিন্তু এটাও একটা অ্যাঙ্গেল, এটা যেটা মানে খতিয়ে দেখার যে হয়তো এমন একটা মেয়ের, এ তো প্রচুর মেয়ের বহু বালিকা ছিল, মহিলাদের সঙ্গে তার মানে পরিচয় রয়েছে সেটা জানা যাচ্ছে, সবকিছুই ছিল। তার মধ্যে এমন কারো ইনস্ট্রাকশন ছিল কিনা রিসেন্টলি যে কোনো মহিলা কিংবা কেউকে বুদ্ধিটা দিয়েছিল কিংবা বলেছিল তুমি ওকে সরিয়ে দাও তাহলে আমি আসবো। আর শ্রদ্ধা কিন্তু দেখতে খুব খর্বাকৃতি ছিল, ওর কিন্তু বেটে খাটো চেহারা ছিল, যেটা ওর অপছন্দ ছিল, এটা বারবারই কিন্তু প্রকাশ করেছে ইন্টারোগেশনে। সুতরাং এই জিনিস, এবং তার পাশাপাশি সত্যজিৎ বাবু আরো একটা বিষয় যেটা আমি গার্গী আপনার কাছ থেকে জানতে চাইবো, যেটা জানা যায় যে শ্রদ্ধা এবং আফতাব তারা 3 বছর, যেহেতু 3 বছরের একটু বেশি তারা একসাথে ছিলেন, সেক্ষেত্রে এই যে মানে শ্রদ্ধা হয়তো চেয়েছিলেন যে এটার একটা পরিণতি লাভ করুক, অর্থাৎ বিবাহ সূত্রে তারা আবদ্ধ হন। সেই জায়গা থেকে কিন্তু মূল আমরা যেটা জানতে পারছি তাদের মধ্যে বারে বারে কথা কাটাকাটি বা ঝগড়া হওয়া, এবং যেটা ফাইনালি মে মাসে হয়, এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে শ্বাসরোধ করে ফাইনালি সে খুন করে শ্রদ্ধাকে। তার মানে এই যে এত দিন বা এত বছর একসাথে থাকার পরেও যখন মানে এরকমটা দেখা যায় যে সে কমিটমেন্ট দেওয়ার মতো কোনো জায়গা তার নেই, এটা কি ধরনের সাইকোলজিকে ব্যক্ত করে? আমি ডেফিনেটলি বলবো, যদি ওদের সম্পর্কটা আমরা একটুখানি দেখি, আমি ডেফিনেটলি বলতে পারি যে এই সম্পর্কের মধ্যে কিন্তু আমরা দেখা যাবে যে খুব স্মুথ এই সম্পর্ক ছিল না, কিছু একটা গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ ছিল। শ্রদ্ধার নিশ্চয়ই কোনো একটা ভালনারেবিলিটি ছিল যে ও এত 3 বছরেও ও এই যে আফতাবের যে এই পার্সোনালিটির কিছু ট্রেট খুঁজে পায়নি বা জেনেও হয়তো সেটা আইডেন্টিফাই করতে পারেনি, তার ভালনারেবিলিটিটার কথা আমরা জানি না। কিন্তু ডেফিনেটলি এইটুকু
এইটুকু বলতে পারবো যে এই প্রথমবার ওর গায়ে হাত তুলেছে বা এইরকম প্রথমবার একটা ঘটনা ঘটেছে ভায়োলেন্সের, তা কিন্তু নয়। এইটা ওদের সম্পর্কের একটা জেনারেল মানে গতিধারার মধ্যেই ছিল। এবং বারবার করে দেখা যাচ্ছে যে শ্রদ্ধার টাকা ও ব্যবহার করছে, তো সেই হিসেবে হয়তো দেখা যেতে পারে একটা ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সের জন্য ওর সাথে সম্পর্ক ছিল এবং কোনোভাবে কোনো দিক থেকে আটকে যেতে ও চায়নি। কিন্তু সম্পর্কটাও এমনভাবে চলবে যে ওর সব কিছুই চলছে এবং তার সাথে সম্পর্কটা জাস্ট একটা থাকার জন্যে থাকা, এটার মধ্যে যে খুব একটা ভালোবাসা বা এরকম অ্যাটাচমেন্ট, খুব যে মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল বলে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে। একেবারেই তাই। এবং তার পাশাপাশি আমরা বারবারই দেখেছি যে দিক থেকে দেখতে গেলে যে একেবারে গার্গী, আমি আপনার কাছে আবারও ফিরে আসছি এই প্রসঙ্গে। সতীশবাবু, মানে আমরা গতকালও এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে কোথাও গিয়ে সতর্ক হওয়ার জায়গাগুলো যেটা মানে হয়তো বলে দেওয়াটা খুবই জরুরি। মানে এই যে ধরুন মানে এখন হয়তো অনেক সময় একে অপরের পাসওয়ার্ড, মানে যারা পার্টনার রয়েছেন তারা একে অপরের পাসওয়ার্ড জানা না জানা এই সমস্ত বিষয়গুলো খুব স্বাভাবিক হয়ে যাচ্ছে, কিন্তু আদৌ তো সেটা স্বাভাবিক নয়, এটা তো একেবারে ব্যক্তিগত। তো এগুলো কি ট্রিগার পয়েন্ট? মানে আমি বলছি যে একজন অপরজনকে কিভাবে বুঝবেন, কি করে চিনবেন, কোথায় গন্ডগোল হচ্ছে কিনা সেটা জানার কি এগুলো একটা ট্রিগার পয়েন্ট বলে আপনার মনে হয়? হ্যাঁ, একটা লাইন শুধু অ্যাড করে দিই, বলে দিই। আপনি যেটা বলেছেন উত্তরটা তো বলে দিচ্ছি। একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, শ্রদ্ধা কিন্তু এই যে 18 সাল থেকে 22 সাল পর্যন্ত কভারেজ হলো, ওর মনের মধ্যে ধারণা হয়েছিল যে শুধু শ্রদ্ধা নয়, অনেক মহিলার সাথে ওর সংযোগ আছে, সেই জন্যই বিয়ের জন্য বারবার চাপ দিচ্ছিল এবং ফলন বাই মৃত্যু। এবার যেই প্রশ্নটা আপনি করলেন, যেটা এটা পাসওয়ার্ড শেয়ার করে, এটা কেন এত জরুরি হয়ে যাচ্ছে সেটাই বলছি। দেখুন, আপনাদের এই চ্যানেলের মধ্যে লক্ষ লক্ষ দর্শক দেখছেন, তা থেকে একটা কথা বলা দরকার যে আপনি ডেট অ্যাপের মাধ্যমে, ডেটিং অ্যাপের মাধ্যমে কার সাথে মিশছেন, তিনি কে। আমি মহিলার জন্য বলছি না, ছেলেদেরকেও বলছি যে তিনি কে, এবং তার সাথে মেশার আগে তার ছবি হ্যান্ডওভার করা, তার ইমেল পাস করে দেওয়া, সম্পূর্ণ কভার তাকে সম্পূর্ণ জানিয়ে দেওয়া, তার ব্যাংক কভারেজ করা, এইগুলো কিন্তু জানানোর দরকার নেই। নাম্বার ওয়ান, কালকের একটা লাইন রিপিটেশন আজকেও করছি আমি, যে যদি কোনো ডেটিং ম্যাপের মাধ্যমে পরিচয় হওয়ার পর তার সাথে যখনই আপনি তার সাথে মিট করবেন, সংযোগের স্থাপন করবেন, আপনার বন্ধুকে, খুব কাছের বন্ধুকে, বান্ধবীকে, যদি পারেন নিজের মাকে অন্তত বলে দেওয়া, তার লাইভ লোকেশনটা দেওয়া যে আমি অমুক জায়গায় যাচ্ছি, আমার বন্ধু, আমার এই বন্ধুর নতুন বন্ধুর মাধ্যমে বা বন্ধুর সাথে। সুতরাং লাইভ লোকেশনটা কিন্তু চলতে থাকবে, অর্থাৎ যদি দেখা যায় যে লাইভ লোকেশনটা থেকে সতর্ক হতে হবে, সাংকেতিক কিছু কথাবার্তাও বলতে হবে। আরো একটি বিষয় যা কিন্তু নজর কেড়েছে তা হচ্ছে মানে শ্রদ্ধার বাবা যেটা বলছেন যে এই ব্যক্তিটির সঙ্গে পরিচয়ের পর থেকে কিন্তু শ্রদ্ধার যে স্বাভাবিক নেচার, তিনি একটি প্রাণবন্ত প্রাণোচ্ছল মেয়ে ছিল, সেইখান থেকে তার কিছু পরিবর্তন পরিলক্ষিত হয় এবং তার সংযোগ বিচ্ছিন্ন হতে থাকে ক্রমাগত পরিবারের সাথে। এগুলোও কিন্তু এমন কিছু বিষয় যা নিয়ে কথা বলাটা জরুরি। একটা বিরতির সময় হয়েছে 7টা পঞ্চায়েতে, এক্ষুনি আমরা ফিরে আসছি এবং এসে আপনাদের কি উত্তর, যে আপনারা কি মনে করছেন কি না যে এই যে বাইপোলার ডিসঅর্ডারের কথা বলা হচ্ছে বা এমন আচরণ করছে আপনার মনে হচ্ছে যে বাইপোলার ডিসঅর্ডার, সেটা কি শাস্তি কমানোর কোনো প্রচেষ্টা? বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন 7টার পঞ্চায়েতে, যেখানে দিল্লির এই ভয়ানক খুনের ঘটনায় আমরা বোঝার চেষ্টা করছি বিভিন্ন অ্যাঙ্গেল। আমি যেটা গার্গী আপনার কাছ থেকে জানতে চাইবো এবং সতীশবাবুর কাছ থেকেও জানতে চাইবো, গার্গী আপনি যদি প্রথমে বলেন, এই যে বাইপোলার ডিসঅর্ডার যদি তিনি কোনোভাবে মানে সক্ষম হন পুলিশকে বোঝাতে, তো সেক্ষেত্রে তার কোথাও গিয়ে শাস্তি কম হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে কি? এরকম কোনো প্রচেষ্টা আফতাব করতে পারেন? কারণ যেভাবে আটঘাট বেড়ে তিনি প্রত্যেকটি কাজ করেছেন, মানে একটা পারফেক্ট ক্রাইম করার চেষ্টা করেছেন, রক্তের দাগ থেকে শুরু করে বা এইভাবে যে মানে কাটা দেহ রেখে দেওয়া, সব ব্যাপারে কিন্তু প্রফেশনালি করেছেন। আপনার কি মনে হচ্ছে গার্গী?
বাইপোলার ডিসঅর্ডারের যদি ওনার কোনো আগের ডায়াগনোসিস না থেকে থাকে, এই মুহূর্তে দেখে মনে হচ্ছে না যে ওনার বাইপোলার ডিসঅর্ডার আছে। বাইপোলার ডিসঅর্ডার যদি থেকেও থাকে বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটা আমার মনে হচ্ছে আছে, যদি থেকেও থাকে তাহলেও কিন্তু সেটাতে শাস্তির জায়গাটা এফেক্ট করে না। কারণ ওই মুহূর্তে তার কেমন মেন্টাল স্টেটাস ছিল সেইটা দিয়ে কিন্তু আমরা জাজমেন্টের জায়গাটাতে আসা হয়। এবং তারপরে সে কি করেছে, যদি সে এমন কোনো ভুল অপরাধজনক কাজ করে থাকে, তার পরে তার বিহেভিয়ারটা কেমন ছিল সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইখানে ঠান্ডা মাথায় খুন করেছে এবং সেই রকমই জিনিস চেষ্টা করেছে যাতে সে ধরা না পড়ে, এখনো সে চেষ্টা করছে, এখনো সে পুলিশকে চেষ্টা করছে যাতে কিভাবে বিভ্রান্ত করা যায়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না কোনোভাবে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার প্রুভ করেই যে এখানে শাস্তি থেকে ফাঁকি পাওয়া যাবে, এরকম জায়গা কিন্তু নেই। একেবারে সত্যজিৎ বাবু, কোথাও গিয়ে একদমই পুলিশকে প্রমাণ করতে হবে ফাইনালি, এবং মানে একটা সিম্পাথি গ্যাদার করা হোক বা যেভাবেই হোক, আফতাব যে প্রচেষ্টাটা করছেন, মানে প্রথমত তিনি লুকানোর চেষ্টা করেছিলেন এবং তারপর তিনি ভেঙে পড়েন এবং বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন। ধীরে ধীরে তথ্য আমাদের সামনে আসছে, যেরকম বিরতির আগে বলছিলাম যে শ্রদ্ধার সঙ্গে তার পরিবারকে একেবারে বিচ্ছিন্ন করে দেওয়া। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে একটা সিম্পাথি যাতে আফতাবের দিকে যায় সেই চেষ্টাও সে চালাবে? দেখুন, প্রত্যেকটা ক্রিমিনাল, প্রত্যেকটা আসামি ক্রাইম করার পরে তার প্রধান হচ্ছে কিভাবে সে এই ক্রাইম থেকে নিষ্কৃতি পায়, ছাড়া পেয়ে যায়, এটাই তাদের প্রাথমিক চেষ্টা এবং সার্বিক চেষ্টা থাকে। পুলিশের চেষ্টা থাকে এটাকে কনভিকশনে নিয়ে আসা, প্রমাণ করা। এই ক্ষেত্রে যেটা আপনি প্রশ্ন করলেন, দুটো লাইন একটু বলার দরকার আছে এখানে। একটা ছোট্ট করে বলার দরকার যে বাবা কিন্তু একটা লাভ জেহাদের গল্প বলছে, সুতরাং তারা কিন্তু বাড়ির সাথে কিন্তু তাদের সম্পর্কটা প্রথমেই কেটে দেয়। 1 নম্বর। 2 নম্বর যেটা কথা সেটা হচ্ছে যে যখন মার্ডারটা করছে তখন তার মাইন্ড কিরকম ছিল, যখন এটা বিচার চলবে, ট্রায়াল, সেশনস কোর্টের ট্রায়াল, এটা উইলফুল মার্ডার এবং খুব হারহিম করা হত্যা। সুতরাং এখানে কোনো মাপের কোনো প্রশ্ন নেই এবং অ্যান্টি সোশ্যাল ডিসঅর্ডারও এখানে কাজ করবে না। এবং সে এখানে চেষ্টা যদিও করবে কিন্তু বাট হি ফেইলড, আলটিমেটলি এটা কনভিকশন আসবে এবং লাইফ ইমপ্রিজনমেন্ট কিংবা ফাঁসির মধ্যে যাবে। মনে করছেন এমনটাই প্রাক্তন পুলিশ কর্তা, যে মানে কঠোরতম শাস্তি হবে? আমরা আলোচনার একেবারে শেষে চলে এসেছি এবং শেষে আসা মানেই আপনারা জানেন যে পঞ্চায়েত প্রধান হিসেবে আপনারা কি মনে করছেন? এই প্রশ্নটা ইনফ্যাক্ট আপনাদের কাছে ছিল, যেটা একটা বাঁচার কৌশল হিসেবে কি ব্যবহার করছে? টুইটারে কি বলছেন আপনারা দেখুন। টুইটারে আপনারা মনে করছেন যে হ্যাঁ এই কৌশল নিতে পারে আফতাব, মনে করছেন 70% মানুষ, আর না মনে করছেন 30% মানুষ। আর এবার ইউটিউব কমিউনিটি কি বলছে সেদিকে নজর রাখি। ইউটিউবে আপনারা যারা উত্তর দিয়েছেন তারা মনে করছেন যে সত্যি এরকম কোনো কৌশল নিতে পারে। 95% মানুষ বলছেন হ্যাঁ, 5% মানুষ বলছেন না। অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে সাধারণ মানুষের এই ঘটনাকে কেন্দ্র করে যে রাগ বা যেরকম ভাবে এই ঘটনা ঘটেছে তার প্রতি একটা ঘৃণা, সেই জায়গা থেকেই কিন্তু আমরা দেখলাম যে আমাদের উত্তর পঞ্চায়েত প্রধান হিসেবে আপনারাও দিয়েছেন। এই পর্বের আলোচনা আমরা এখানে শেষ করবো। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমরা সোশ্যাল মিডিয়া ডিসঅর্ডার বলা যাবে কি, কারণ সম্প্রতি ঐন্দ্রিলা শর্মা, যার এই মুহূর্তে সাংঘাতিক খুবই কঠিন সঙ্গীন অবস্থা, তাকে নিয়ে যেভাবে পোস্ট করছেন সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং সেখানে লেখা হচ্ছে #RIP। এটা কি ধরনের প্রবণতা? এই নিয়ে আসছে আলোচনার সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন সাতটার পঞ্চায়েত, যেখানে আমরা পরবর্তী প্রসঙ্গে আসছি। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে শ্রদ্ধা খুনের ঘটনা, যেখানে কিন্তু আবারও সোশ্যাল সাইট বা ডেটিং সাইট নিয়ে প্রশ্ন উঠেছে, আর এবারে প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন মন্তব্য, যে বিভিন্ন পোস্ট করছেন মানুষজন, এবং বিশেষ করে অভিনেত্রী ঐন্দ্রিলা, তাকে নিয়ে অতি সংকটে, মানে একেবারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঐন্দ্রিলা শর্মা, এবং তাকে নিয়ে ভুয়ো খবরে তোলপাড় হচ্ছে নেটপাড়া। সোশ্যাল মিডিয়ায় আচমকা রটে যাওয়া যে ঐন্দ্রিলার মৃত্যু হয়েছে এবং তারপরে পোস্টের বন্যা, আরেকটু থাকতে দাও ওকে, এরকমই আবেগঘন পোস্ট করেন ফাইনালি তার বিশেষ বন্ধু সব্যসাচী। কেন এমনটা হচ্ছে বারে বারে পূর্বেও দেখা গিয়েছে, আসলে সেদিকে প্রথমেই নজর রাখি।
সোশ্যাল মিডিয়াকে যেভাবে ব্যবহার করার কথা বা যেভাবে পোস্ট সাধারণত কেউ করে থাকেন সেই জায়গা থেকে কি বিচ্যুতি ঘটছে? মানে পোস্ট কে আগে করবেন তা নিয়ে কি একটা প্রতিযোগিতা চলছে? এবং এই নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই থাকছেন উর্বশী চক্রবর্তী অভিনেতা এবং থাকছেন আমাদের সঙ্গে রাজদীপ ঘোষ, যার সাথে ঐন্দ্রিলা এবং সব্যসাচী দুজনেই সর্বশেষ কাজ করেন। তার পাশাপাশি আমাদের সঙ্গে গার্গী দাশগুপ্ত রয়েছেন, মনোবিদ। আমি প্রথমে গার্গী আপনার কাছ থেকে দ্রুত জেনে নেব যে এই যে এখন একটা অদ্ভুত প্রতিযোগিতা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কে মানে কোন পোস্টটা কত তাড়াতাড়ি করবেন বা কি লিখবেন না লিখবেন, এটা কি এক ধরনের মানে এটা কি আমরা সোশ্যাল মিডিয়া ডিসঅর্ডার বলতে পারি? মানে কি বলা যায় একে? একদম এই জায়গাটা বোঝার জন্যে যেটা আমাদের প্রথমেই বুঝতে হবে যে কিছু কনসেপ্টস, ঠিক আছে? কনসেপ্ট কি, সেটার প্রথমটাই হচ্ছে দ্য ফিয়ার অফ মিসিং আউট কনসেপ্ট। এটা আমরা অনেকেই জানি, FOMO, ফোমো বলি আমরা আর কি। আরে আমি কিছু মিস আউট করে যাচ্ছি না তো, কিছু আমার নজর এড়িয়ে যাচ্ছে না তো, আমার যা যা যেখান থেকে পাওয়ার সেগুলো আমি পাচ্ছি না তো, কিছু হারিয়ে যাচ্ছে না তো। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে মানুষের ক্ষেত্রে, এবং পার্টিকুলারলি সোশ্যাল মিডিয়া। অন্য জায়গায় সেটা ইম্পর্টেন্ট নয়, আমি কিছু হারিয়ে ফেলছি না তো। এই জায়গাটা খুব মানুষকে একটা ডিপ্রেশন, একটা স্যাডনেস, হঠাৎ একটা চেঞ্জ অফ মুড, রাগ সব কিছুর মধ্যে ঠেলে দিচ্ছে। আরেকটা হচ্ছে কি যে মিস করে যাচ্ছি সেটাই কিন্তু জানি না, মিস্ট্রি অফ মিসিং আউট। যে আমি কি আমার সদাই ভয় হচ্ছে হারাই, কিন্তু কি হারাই জানি না। সেই জায়গাটা থেকেও মানুষ একটু ড্রিভেন হয় যে আমি পিছিয়ে পড়ছি না তো, আমি কিছু যেটা দরকার এই মুহূর্তে করা সেটা করছি না তো, করছি না এমন নয় তো। এবং তার সাথেও এত লোককে দেখছি আমরা ঐন্দ্রিলার পোস্ট নিয়ে পোস্ট দিচ্ছে, ঐন্দ্রিলার শারীরিক স্থিতি নিয়ে এবং তার সাথে কাজ করা নিয়ে। আমার যেটা বারবার মনে হচ্ছে তারা কি সত্যি ঐন্দ্রিলাকে চেনে? তার যা কাজ, তারা কি এত লোক যারা লিখছে তারা কি মনে রেখেছে? একেবারে সঠিক পয়েন্ট আপনি তুলে ধরেছেন। এবং ইনফ্যাক্ট যিনি মানে ঐন্দ্রিলার সঙ্গে সর্বশেষ কাজ করেন সেই রাজদীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, পরিচালক। রাজদীপ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে মানে প্রথমত আমি জানি যে এটা অত্যন্ত মানে বেদনার, মানে সেই জায়গা থেকেই আপনার কাছে প্রশ্ন, কিন্তু মানে তাও সব্যসাচী এবং ঐন্দ্রিলা উভয় যেহেতু আপনার সাথে কাজ করেছে, নিশ্চয়ই আপনার কথাও হয়েছে ওদের মানে সব্যসাচীর সাথে। তারপরে যখন এই ধরনের পোস্ট দেখেন কি মনে হয়? মানে অদ্ভুত, যুগ যেরকম খুব গতিময় হয়ে উঠেছে তেমনি আমরাও যেন প্রত্যেকটা বিষয় যেখানে মানবিকতা আছে সেগুলোও হারিয়ে ফেলে গতিময় হতে চাইছি। আমরা কিছু জানি না, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় এরকম কিছু একটা ইনফরমেশন কেউ দিল, সেটাকে বিশ্বাস না করেই আমরা সবার আগে সেটাকে কতটা তাড়াতাড়ি আমি খবরটা পৌঁছতে পেরেছি, মানে আমি কতটা গতিশীল এবং আমি কতটা আগে খবর রাখছি, এইটা বোঝানোটা আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হয়ে গেছে। কত তাড়াতাড়ি আমি নিউজের কাছে যাব, কত তাড়াতাড়ি আমার সবাই দেখতে পাবে, আমার একদমই একেবারে ভাবনাও নেই। হ্যাঁ রাজীব, আপনি যেটা বলছিলেন যে মানে কত তাড়াতাড়ি মানে, এবং আরেকটাও প্রবণতা যে কে কত আপন, মানে এটা তো কোনো প্রতিযোগিতা নয় যে ঐন্দ্রিলাকে কে কতজন চিনতেন, কতজন কাজ করেছেন, কটা ছবি, মানে এটাও কি আরেকটা মানে এক ধরনের ডিসঅর্ডার যেটা মানে সোশ্যাল মিডিয়ার জন্য আরো বেশি বেড়েই চলেছে মানুষের মধ্যে, আপনার মনে হয় রাজদীপ? হ্যাঁ, মানে
আগে আপন বলতে কি, মানে আমরা যে কোনো মানুষ অসুস্থ হলেই সবার জন্য, রাস্তায় যদি একটা অচেনা মানুষও পড়ে থাকে তার জন্য যদি দৌড়তে হয় সেটাও একদমই আপনত্বেরই কাজ। কিন্তু আমরা এখন যে করছি সেই আপনত্বটা, মানে আমাকে না চিনলেও আমি কারো সম্বন্ধে খবর রাখি, সে ভালো একটু সেটা বলতেই পারি, সেটা মানবিকতারই লক্ষণ। কিন্তু সেটা নিয়ে তো যেটা করা হচ্ছে, মানে শুধু ঐন্দ্রিলার বিষয় নয়, আগের বিষয়গুলো খুঁটিয়ে দেখলেই হবে কে কত তাড়াতাড়ি আগে খবরটা দিতে পারি। আমি আপন হয়ে পড়েছি, মন থেকে চাক না, মানে মানুষটা সুস্থ হয়ে আসুক, লড়াই করে ফিরছে, আমরা একটু মনে মনে প্রে করি না, এত মুখে বলে প্রে করতে হবে কেন? রামকৃষ্ণদেব একটা কথা বারবার বলে গেছেন না, ভগবানকে যদি প্রার্থনা করতে হয় মনে বনে কোণে, এই কনসেপ্টটাই আমরা ভুলে গেছি। আমরা যাই করব সবার আগে জানিয়ে করব, ভগবান দর্শন করব, ভগবানের নাম করব, ওর কথা বলবো, আগে না মানে জানিয়ে করতে। এইটা আমাদের একটা, এটা সোশ্যাল মিডিয়ার জন্য হয়েছে না আমাদের মানসিকতার পরিবর্তনের জন্য হয়েছে? প্রতিদিনকার যেভাবে চাপ তৈরি হচ্ছে সেটা আমার বলা খুব ডিফিকাল্ট। মানে এটা কতটা বেদনার হয় রাজদীপ, আমি আপনার কাছে মানে আপনার কথা শুনে বুঝতে পারছি, ঠিক একইভাবে কিন্তু এটাও আমরা অনুধাবন করতে পারি যে সব্যসাচী বা ঐন্দ্রিলার মার কাছে এটা কতটা কষ্টের যখন তারা দেখেন যে সোশ্যাল মিডিয়া ভরে গেছে #RIP ঐন্দ্রিলা এইরকম একটা মানে মেসেজে, এটা কতটা যন্ত্রণার। মানে যতক্ষণ না নিজের ঘরের উপরে কিছু আসে ততক্ষণ তো আমাদের যন্ত্রণাবোধটা চলে গেছে। আমরা তো এখন আবারই বলছি, আমি বারবারই এটা, আমরা ভীষণ মানে নিজের কেন্দ্রিক হয়ে গেছি। তার জন্য মানে যতক্ষণ না নিজেদের উপর ঝড়টা আসছে ততক্ষণ আমরা বুঝতেও পারবো না, কারণ আজকাল আর দেখে শেখানো যায় না, ও নিজের উপর আসতে হবে। মানে আমরা সবাই ছোট বাচ্চা হয়ে গেছি, বাচ্চাদেরকে আগুনে হাত দেবে না, বললে শুনবে না, একটুখানি আগুনের ছ্যাঁক খাইয়ে দিই তখন বুঝতে পারে, পরের দিন আগুনটা ধরে না। আমাদের এখন সেই সময়টা এসছে, আমাদের বোঝাতে হবে, না হলে উপকার তো ছেড়েই অপকারটাও আমরা ঠিক করে করতে পারবো না। মানে আমরা কি শূন্য একটা গোল জায়গায় অবস্থান করছি যেখানে আমাদের মানসিকতা কোন দিক যাবে কি যাবে দ্বিধায়, মানে এটা বারবার প্রমাণিত হচ্ছে। কুরুচিকর এইরকম যদি মানে কারো মা বাবার সম্পর্কে, তার মা বাবাও যে আমার বাবা সেটা আমরা মনে রাখতে পারি না। একেবারেই তাই রাজদীপ, আপনি যে কথা বললেন যে এটা এতটাই বেদনার, আমি গার্গী আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি বলছিলেন যে এটা ফোমো মানে ফিয়ার অফ মিসিং আউট, কিন্তু এটা বোধহয় মিসিং আউটের চেয়েও বড় কিছু। মানে একজন মানে মানুষ সে এতটাই সংকটপূর্ণ অবস্থায় রয়েছে, আগের দিন যদি কেউ পোস্ট করছেন যে দ্রুত সেরে উঠুন ফিরে আসুন, ঠিক তার পরের দিন গার্গী কি করে কেউ এটা লিখে দেন যে #RIP, মানে আমি বলছি যে এটা মানসিকতা ঠিক মানে কি ধরনের বহিঃপ্রকাশ বলে আপনার মনে হচ্ছে গার্গী? এক তো প্রথমতই আমি বলবো এটা খুব ইরেসপন্সিবল। এক তো আমরা ইনফরমেশনটা চেক করছি না এবং সেটা কোথাও থেকে শুনেছি, সেটা আমি কত তাড়াতাড়ি কত আগে, এই যে এই একটা পুরো একটা ব্যান্ড ওয়াগন যাচ্ছে RIP লেখার, আমি কত তাড়াতাড়ি সেটাতে জয়েন করতে পারছি। যদি জয়েন না করি আমার পোস্টটা কি 100 নম্বর পোস্ট হলো, 1000 নম্বর পোস্ট হলো, তাহলে কি আমি পিছিয়ে গেলাম? এই যে ভয়টা, জয়েন না করার ভয়টা, আমার পোস্টটা যে আমি যত তাড়াতাড়ি দিতে পারবো তত তাড়াতাড়ি আমার পোস্টে লাইক হবে, আমার পোস্টে লোকে কমেন্ট করবে, এই জিনিসটার নিডটা খুব বেশি হয়ে গেছে এবং সেইখান থেকেই আমার আর দরকার পড়ছে না খবরটা সত্যি মিথ্যে যাচাই করা। আমি তো আগে দিয়ে দিই, আমারটা তো ট্রেন্ডিং এ প্রথমে যাক। এই যে ধরুন এটা একটা খুব নেগেটিভ একটা ঘটনা ঘটেছে বলে আমাদের চোখে এসছে, এই যে প্রত্যেকটা লোক এরকম অস্বাভাবিক রিলস করে যাচ্ছে, এগুলো একেবারে বহিঃপ্রকাশ। গার্গী সঠিক বলেছেন আপনি যে কোথাও কি রিচ বাড়ানোটাই যেন এখানে প্রধান উদ্দেশ্য। উষসী চক্রবর্তী আমাদেরকে এই মুহূর্তে যোগ দিলেন এই আলোচনায়। উষসী কি বলবেন এই যে মানে একজন মানুষের এতটা মানে কঠিন অবস্থা, তা নিয়েও একটা প্রতিযোগিতা এখানে যে কার মানে কত তাড়াতাড়ি তিনি পোস্টটা করলেন, কটা লাইক পড়লো, মানে এখানেও লাইক এখানেও রিচ। উষসী আমার ধারণা উষসী হয়তো এখনো ঠিক পরিষ্কারভাবে আমাদের কথা শুনতে পাচ্ছেন না। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে এসে সত্যি এটা বোঝার চেষ্টা করছি যে শুধু রিচ লাইক এরই মধ্যে কি আমাদের জীবন আটকে যাচ্ছে। একটা বিরতির পর ফিরি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ডিসঅর্ডার যদি আমরা এটাকে বলি, সত্যি কি তাতে আক্রান্ত আমি আপনি আমরা প্রত্যেকেই? উষসী চক্রবর্তী রয়েছেন। উষসী, আপনি কি মনে করছেন যে এই যে যেভাবে আমরা দেখলাম ঐন্দ্রিলার সুস্থতা নিয়ে এবং তারপরে আরআইপি #আরআইপি সবটাই কিন্তু এত দ্রুততার সঙ্গে হচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, আমার মনে হয় আমরা কম বেশি সবাই এটাই আক্রান্ত, এবং অন্যের দিকে আঙুল তোলার আগে সবচেয়ে আগে নিজেদের দিকেই আঙুল তোলা উচিত। আমরা এখন অ্যাকচুয়ালি রিয়েল লাইফে বাঁচতে ভুলে গেছি। আমাদের গোটা এক্সিস্টেন্সটাই যেন সোশ্যাল মিডিয়া। আমরা সোশ্যাল মিডিয়াতে এর ওর বিচার করতে শুরু করেছি। সোশ্যাল মিডিয়াতে আমাদের রাগ, দুঃখ, অ্যাঙ্গার সবকিছু। আমার মনে হয় মানুষ বেসিক্যালি ইন রিয়েল লাইফ আমরা সবাই হয়তো খুব লোনলি হয়ে গেছি, অ্যান্ড উই অনলি হ্যাভ ওয়ান কানেকশন উইথ দ্য আদার সোসাইটি, আদার মেম্বার অফ দ্য সোসাইটি থ্রু সোশ্যাল মিডিয়া। মানে আমরা এতই বিচ্ছিন্ন হয়ে গেছি বাকি সমাজের থেকে, আমাদের পারিপার্শ্বিক, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কমিউনিটি। তাই জন্য আমাদের সমস্ত রাগ, সমস্ত ফ্রাস্ট্রেশন, সমস্ত দুঃখ গিয়ে সোশ্যাল মিডিয়ায় আমার হচ্ছে। এবং মানে কি বলবো, মানে আমি কি খাচ্ছি, কি করছি, আমরা সবাই এটার কম বেশি শিকার। হ্যাঁ, আমি বলছি আমিও, আমাদের উপরে তো প্রচন্ড প্রেশার যে, কিন্তু তাই বলে মৃত্যু সংবাদ, সেখানেও প্রতিযোগিতা। I really don't know. মানে ঐন্দ্রিলার অসুস্থতা is very personal to me. হ্যাঁ, মানে it's not that কি I know her for a long time, but সব্যসাচী was a dear friend, and আমার কাছে এটা একটা খুব পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, মানে আমি জানি না, এবং মানে আমি কিছুদিন আগে I lost my father in a very traumatic incident also, so I can মানে এরকম একটা সিচুয়েশনে একটা লোক এরকম অসুস্থ, বাড়ির লোকেদের উপরে কি হয়, মানে আমি মানে কি বলবো, মানে আমার কিছু বলার নেই। আমি জানতামই না যে এরকম ঘটেছে, আজকে সকালে শুনলাম। এটা কি মানে এটা তো অদ্ভুত লাগছে আমার। মানে এটাও কি একটা মানে ভার্চুয়াল জগতে মানে বেঁচে থাকারই একটা প্রতিফলন বলে মনে হচ্ছে আমাদের? জানি না, আমার মনে হয় মানে সেলিব্রিটি লাইফ নিয়ে মানুষের এই যে অতিরিক্ত কৌতূহল এবং অতিরিক্ত রিয়াকশন, এবং এই যে সোশ্যাল মিডিয়ার ফলে সেলিব্রিটিরা, মানে সাধারণ মানুষ মনে করেন যে সেলিব্রিটিরা তাদের অ্যাক্সেসিবল হয়ে গেছেন। তার একটা এন্ডে হলো যা খুশি লিখে দেন, যা খুশি। মানে আমরা যে মানুষ, আমাদের যে মানে সবার ভাবাবেগ আছে। হ্যাঁ, মানে আপনি একটা কিছু, আমি একটা কিছু লিখলাম, অন্য লোকের ভাবাবেগে আঘাত পড়ে গেল, সে আমাকে তেড়ে মারতে এলো। কিন্তু আমাদেরও তো একটা পরিবার আছে, আমাদেরও একটা ভাবাবেগ আছে, আমাদের একটা পাবলিক লাইফ লিড করি। মানে আমি আপনাকে একটা কথা বলছি, প্রতিনিয়ত মানে আমি, আমার বাবা মারা গেছে হয়তো তখন 2 মাস 3 মাস, কথায় কথায় অমুকের মেয়ে, আপনার লজ্জা করে না, আপনি এরকম জামা কাপড় পরেছেন। মানে এটা কি কোনো বেসিক শিক্ষার পরিচয়? আমার উপর তোমার রাগ আছে, তুমি কথায় কথায় আমার বাবাকে টেনে টেনে গালি দিচ্ছ, আমার বংশ পরিচয় এনে টেনে গালি দিচ্ছ। আমার মনে হয় সোশ্যাল মিডিয়া না মানে সেলিব্রিটিদের না মানে অনেক বেশি ভালনারেবল করে দিয়েছে। তারা কাছের লোক হয়ে গেছে এবং যা খুশি বলার রাইট পেয়ে গেছে লোক একেবারে। এবং কোথাও গিয়ে সেখানে কিন্তু রাশ টানাটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ আমাদের সাথে এই আলোচনায় যোগদান করার জন্য। কাজের মাঝেই এনারা প্রত্যেকেই আমাদের সঙ্গে যোগদান করলেন। আর এবারে দেখি আপনারা কি বলছেন পঞ্চায়েত প্রধান হিসেবে, যে কোথাও গিয়ে এটা একটা পোস্ট প্রতিযোগিতায় দাঁড়িয়েছে এই যে ঐন্দ্রিলা সম্পর্কে পোস্ট করাটা। দেখুন টুইটারে আপনারা বলছেন কি, আপনারা উত্তর দিয়েছেন শতাংশ হিসেবে আদতেও এটা আবেগের বহিঃপ্রকাশ নাকি পোস্ট প্রতিযোগিতা। 77% মানুষ বলছেন হ্যাঁ, না বলছেন 23%। আর ইউটিউব কমিউনিটি কি উত্তর দিলেন এবার সেদিকে নজর রাখি। ইউটিউবে যারা উত্তর দিয়েছেন তারা মনে করছেন যে এটা সত্যি আবেগ নয়, আসলে পোস্ট প্রতিযোগিতা। 90% হ্যাঁ বলছেন, না বলছেন 10% মানুষ। কাজে পঞ্চায়েত প্রধান হিসেবে আপনারাই কিন্তু তুলে ধরেছেন সমাজের আজকের ছবিটা। তাই আজকের মতো সাতটা পঞ্চায়েত এখানেই শেষ করলাম। একটা ছোট্ট বিরতির পর রয়েছে আপনারা নিয়ে আসবো। চোখ রাখুন 24 ঘন্টায়।